নমস্কার। আজ 18 এপ্রিল গড়িয়া চর্চা পুস্তক বিপণীতে একটি বইয়ের শুভ উদ্বোধন হতে চলেছে। বইটির নাম স্বদেশ কথা, খণ্ড ইতিহাস থেকে পূর্ণতার খোঁজে। বইটির সম্পাদনা করেছেন শ্রী শান্তনু চক্রবর্তী এবং শ্রী ভাস্কর বসু। বইটির প্রকাশনা মহতা পাবলিশিং হাউস। খুব আনন্দের সঙ্গে জানাই এই বইটি সম্পর্কে আপনারা বিভিন্ন জনের কাছে বইটি সম্পর্কে জানতে পারবেন। উন্মোচন করছেন শ্রী বিশ্বজিৎ মুখোপাধ্যায়। বইটির নাম আবারও জানাই, স্বদেশ কথা, খণ্ড ইতিহাস থেকে পূর্ণতার খোঁজে। এই বই প্রকাশ অনুষ্ঠানে আমাদের প্রবীণ সাংবাদিক বিশ্বজিৎ মুখোপাধ্যায়কে আমরা পেয়েছি। বিশ্বজিৎ তার আজকে অনেকগুলো ব্যক্তিগত কাজ ছিল, এরপরেও বেশ কিছু কাজ ওনার রয়েছে, তার মধ্যে উনি সময় করে আজকে আমাদের উপস্থিত হয়েছেন। এটা অত্যন্ত আনন্দের বিষয়। এছাড়াও বহু মানুষজন যারা ওখানে উপস্থিত রয়েছেন প্রত্যেকেরই তার কিছু কাজ রয়েছে, অনেককে আমি আজ সকালেও জানাতে পেরেছি। তো এই বইটা আমরা বিস্তারিত আলোচনা করব, কিন্তু প্রাথমিকভাবে আমি বলবো যে বিশ্বজিৎটার যে সংবাদ মাধ্যমে কাজ করা এবং কাজ করতে গিয়ে বিশ্বজিৎটার একটা খুব বড় বৈশিষ্ট্য হচ্ছে যে উনি কিন্তু সময়ের সঙ্গে চলে। মানে অনেক পুরনো সময় আমার সঙ্গে ওনার দীর্ঘদিনের পরিচয়। একসময় উনি ময়দানও করেছেন, ময়দানে রিপোর্টিং করেছেন এবং সেখান থেকেই আমার সাথে ওনার বহুদিন পর আবার দেখা হলো। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বিশ্বজিৎ দা একই সঙ্গে যেমন ফিল্ডে নেমে কাজ করেছেন, তেমনি বহু বিষয় নিয়ে ওনার পড়াশোনার ব্যাপ্তিটা বড় এবং উনি বিভিন্ন বিষয়ে ওনার আগ্রহ। এবং স্বভাবতই আমি যখন বললাম যে এরকম একটা বই, যেটা অ্যাকচুয়ালি একটা সংকলন, যে সংকলনের মাধ্যমে এটাকে একটা কোলাজ বলা যেতে পারে, কারণ এটা একটা মূল থিমকে এটাকে ধরতে পারছে। সেই থিমটা হচ্ছে যে আমাদের এই জাতীয়তাবাদের যে বিকাশ, তার যে একটা দীর্ঘ ইতিহাস এবং বৈচিত্র্যময় ইতিহাস, তার মধ্যে বিভিন্ন সুর রয়েছে। এবং অনেক ক্ষেত্রে যেটা আমাদের খুব স্বাভাবিক প্রবণতা যে আমরা যতটা মেন স্ট্রিম বা মূল সুরের দিকে আমাদের দৃষ্টি নিক্ষেপিত হয় বা আমাদের যতটা আমরা পাঠ্যসূচির মধ্যে সেই বিষয়গুলো আসে, কারণ আমাদের তো জ্ঞানের বা জানার একটা বড় ক্ষেত্র হচ্ছে স্কুলের যে পাঠ্যসূচি, সেখানে যে ইতিহাসের বা এখন সোশ্যাল সায়েন্স বলা হচ্ছে তার যে সাবজেক্টগুলো, এর বাইরেও কিন্তু বহু বিষয় আছে যেটা কিন্তু আমরা সেভাবে ছুঁতে পারিনি। এবং এখন যখন আমরা স্বাধীনতার এই 75 বছর পেরিয়ে গেছি, তখন তো জাতীয়তাবাদের এখন সারা বিশ্বজুড়ে একটা নতুন সংজ্ঞা তৈরি হচ্ছে। এখন ঠিক স্টেট বলতে নেশন স্টেটের ধারণা থেকে কিন্তু আমরা আস্তে আস্তে বেরিয়ে আসছি। অনেক প্রশ্ন আমাদের মনে উঠে দিচ্ছে, অনেক বিষয় আমাদের সামনে চলে আসছে, অনেক চ্যালেঞ্জ চলে আসছে। এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আজকে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলো সম্পূর্ণ একটা নতুন আঙ্গিকে চলে আসছে। তো এইরকম একটা নিরিখে এরকম একটা বই, যে বইটা আসলে এই জাতীয়তাবাদের যে নানান উপাখ্যান যেগুলো সেইভাবে মেন স্ট্রিমের মধ্যে নেই, কিন্তু কোথাও না কোথাও জাতীয়তাবাদকে কেন্দ্র করেই একটা সম্পূর্ণতা, জাতীয়তাবাদের একটা ভারতীয় জাতীয়তাবাদের একটা সম্পূর্ণতার দিকে বিষয়টাকে নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে এই বইয়ের মধ্যে তোলা হয়েছে। এবং এখানে যারা লিখেছেন প্রত্যেকেই
তার সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরা অনেকেই বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত, বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত। তাদের কেউ হয়তো সাংবাদিকতা, কেউ হয়তো অধ্যাপনা, কেউ হয়তো একদমই ব্যবহারিক কর্মী, মানে ওই পেশার সঙ্গে তিনি যুক্ত। তার একদম একদম মাঠ ময়দানের বা একদম সেই ধুলোমাখা অভিজ্ঞতা, সেটাকে তিনি তার মতো করে ভাষায়, খুব প্রাঞ্জল ভাষায় বইটাকে তুলে ধরার চেষ্টা করেছেন। এবং সেই কারণেই এরকম একটা বই, আমি যখন বিশ্বজিৎদাকে বললাম যে আপনাকে এরকম একটা বই একটু আসতে হবে, তো উদ্বোধন শব্দটা আমি বলিনি, আমি ওনাকে বলেছি যে আপনাকে এই বই প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে প্রথম অবস্থায়। উনি তারপর এখানে এসে ক্রমশ সময় এগিয়েছে, আমি ওনার ভূমিকাটা আরো স্পষ্ট করেছি, কারণ আমার একটা আশঙ্কা ছিল যে উনি হয়তো বলবেন না না বাবা আমি ওটাই, তুমি অন্য কাউকে দেখো। তো যাই হোক, অবশেষে উনি এসছেন। তো আমি আজকের এই অনুষ্ঠানে ওনার কাছ থেকে কিছু, ওনার সাম্প্রতিক সময় কিছু পড়াশোনা উনি আমার সাথে শেয়ার করেছিলেন। আমি বলেছিলাম যেটা আপনি একটু সবার সঙ্গে শেয়ার করুন। তো ওই বিষয়গুলো নিয়ে এবং বইয়ের যে ন্যাশনালিজমের যে পারসেপশন, এই বিষয় নিয়ে যদি উনি একটু আমাদের আলোকপাত করেন, তাহলে আমরা মনে হয় যে আমাদের সবাই আমরা সমৃদ্ধ। উপস্থিত সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং শুভেচ্ছা। তো ইতিহাস যখন জড়িত, তখন ইতিহাস সম্পর্কে তো কিছু বলতে হবে। এই বইটা আমি এখনও পড়িনি, আমি জানি না এটার মধ্যে কী লেখা আছে, তবে উনি যখন বলেছেন নিশ্চয়ই ওটা পড়বো এবং দেখব। তো আমি ইদানিং করছি সেটা হচ্ছে যে রাজনীতির উপরে আমি বিশ্লেষণ মোটামুটি করি। তো কিন্তু আজকে রাজনীতি কোনো প্রসঙ্গ নয়, আজকে হচ্ছে আমাদের এই যে স্বাধীনতা এবং স্বদেশ কথা, তার উপরে আমার অনেকগুলো এপিসোড আমি করেছি। আজকে আমার এপিসোড ছিল, আমি বাদ দিয়ে চলে এসেছি। উনি আমাকে বলেননি পুরোপুরি আমি কী হবে না হবে। তো আমি আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে দেশপ্রেম যেটা, সেটা কিন্তু অনেকটা কমে আসছে। এবং আমি কাজ করতে গিয়ে আমি দেখেছি যে মানুষের মধ্যে বা সরকারি আধিকারিক বা মানুষের মধ্যে, মানে আমি যারা পদস্থ অফিসার বা যাদের বলি, যাদের নিয়ে আমাকে প্রতিদিন ঘাটাঘাটি করতে হয়, তাদের মধ্যে কিন্তু সেই দেশপ্রেমিকতা কিন্তু তাদের চোখে পড়ে না। তারা সবাই যেন কীরকম একটা বেড়ে গেছে। তো এই মুহূর্তে এই যে বইটা, এটা খুব প্রাসঙ্গিক বলে আমার মনে হচ্ছে। আমি যা ওনার থেকে ইন্ট্রোডাকশনের যা ভূমিকাটা শুনলাম, আমি রিসেন্টলি হয়তো কাল বা পরশু হয়তো কলকাতা পুলিশ, মানে যেটা সর্বত্র অভিযোগ আসছে যে আমরা যাদের থেকে আমরা আশা করি যে সহযোগিতা, বা তারা কিন্তু সেভাবে যে অভিযোগগুলো আসছে সেই সম্পর্কে হয়তো আমি কোনো একটা এপিসোড করব আজকালের মধ্যে। হয়তো আজ করতে পারলাম না, কাল পরশুর মধ্যেই করব। আমরা দেখেছি যে বাংলাদেশ নিয়ে আমি বেশ কিছু এপিসোড করেছি, বেশ কিছু লেখা লিখেছি। এবং বর্ডার এরিয়াগুলো আমি সেদিনও বলেছি, পরশু দিন, যে বর্ডার এরিয়াগুলো, ওয়েস্ট বেঙ্গলের বর্ডার এরিয়াগুলোতে কিন্তু সাংঘাতিকভাবে কিন্তু সেন্সিটিভ হয়ে আছে। সরকারকে বলেছি, কেন্দ্রীয় সরকারকে বলেছি, রাজ্য সরকারকে বলেছি যে আপনারা এগুলো করুন। আমরা তো এই অবধি আমরা বলতে পারি, তারপরে করার দায়িত্ব হচ্ছে সরকারের। তো আমি যেটা এখন বলবো, যেই জিনিসটা নিয়ে আমি খুব মানে একটা দুটো লাইন হয়তো বলবো, যেটা করবো সেটা হচ্ছে আমরা কলকাতা পুলিশকে আমরা স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করি। আমরা সবাই জানি এটা কতটা সত্য, সেই তথ্য আমি বার করেছি। এটা কতটা সত্য, আদৌ কি তাই? তো আমি পড়াশোনা করতে গিয়ে দেখেছি যে স্কটল্যান্ড ইয়ার্ডের ধাঁচে কিন্তু সেই সময় কিন্তু সেটা তৈরি করা হয়েছিল, মানে ব্রিটিশ আমলের কথা বলছি। কলকাতা পুলিশের প্রতিষ্ঠা হয় এপ্রিল মাসেই, এই 1862 বোধহয়, 52 বা 62 হবে। তারপর 10 বছর পরে যেই জিনিসটা তৈরি হলো, কী করে আমাদের তৈরি হলো জিনিসটা, যে আমরা কিন্তু খুব এফিসিয়েন্ট ছিলাম সেই অবস্থায়। যে কী করেছিলাম, তখন ব্রিটিশরা বেশ কিছু কতগুলো নিয়ম কানুন তৈরি করে দিয়েছিল। তার ঠিক 10 বছর পরে 1868 সালে এক রোজ ব্রাউন বলে এক অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রমহিলা এই আমার স্ট্রিট থানার সামনে ওনাকে খুন করা হয়েছিল। এবং সেই যে রোজ ব্রাউন, সে অ্যাংলো ইন্ডিয়ান ছিলেন, অত্যন্ত সুন্দরী এক ভদ্রমহিলা ছিলেন, এবং তাকে খুব নৃশংসভাবে খুন করা হয়েছিল।
সেই তদন্ত করতে গিয়ে পরের দিন যখন সব কিছু হলো যে পুলিশকে দোষারোপ করতে শুরু করলো, তখন এই হক ছিলেন তখন পুলিশ কমিশনার, এবং তার পুরোটা বলতে গেলে অনেকটা সময় লাগবে, কিন্তু সেটা আমি যাচ্ছি না। তো তখন উনি কি করলেন, সেখানে 4 জন দারোগা, 10 জন কনস্টেবল এবং 20 জন এই 3rd গ্রেড 4-এর কনস্টেবল নিয়ে তোমরা একটা কমিটি তৈরি করে দিলে। সেই কমিটিটাই কিন্তু আলটিমেটলি ডিটেকটিভ ডিপার্টমেন্ট হয়েছিল কলকাতা পুলিশে, যেটা এখন আমরা বলি নার্ভ অফ দ্য কলকাতা পুলিশ। এবং আশ্চর্যের ব্যাপার হলো 2023 সালে এই নভেম্বর থেকে ডিসেম্বর অবধি যখন শঙ্করশেখর চক্রবর্তী যারা ডিসিডিডি ছিলেন, তারপর 1 মাস কিন্তু সেই ডিপার্টমেন্টটা খালি পড়েছিল। ফলে আবার কলকাতা পুলিশের যখন প্রথম অবস্থায় আসে এই তখন বা 70 দশকের দিকে, তখন থেকে কিন্তু ডেটোরিয়েশনটা শুরু হয় কলকাতা পুলিশে। এবং কলকাতা পুলিশের যেটা আমরা বলছিলাম যে নার্ভ বলি আমরা, যে মেইন যেটা, সেটা হচ্ছে ডিসিডিডি। এই ডিসিডিডিকে কিন্তু এখন পুরোপুরি রাজনীতিকরণ বা এগুলো হয়ে গেছে। কিন্তু আমরা যে স্কটল্যান্ড ইয়ার্ড যে বলি, স্কটল্যান্ড ইয়ার্ডের তার একটা ইতিহাস রয়েছে। স্কটল্যান্ড ইয়ার্ডের কী হলো, সেখানে হচ্ছে 4 নম্বর হোয়াইটহল, যেটা লন্ডনে যে পুলিশের ধাঁচে করা হয়েছিল, লন্ডনের পুলিশটাকে একটা সিটি অফ পুলিশ আর হচ্ছে মেট্রোপলিটন পুলিশ। আর কলকাতা পুলিশকেও আপনারা দেখবেন 2টো ভাগে সেই সময় ভাগ করা হয়। একটা হচ্ছে ক্যালকাটা পুলিশ আর ক্যালকাটা সাবার্বান, যেটা আমরা এই বরানগর সল্টলেক নিয়ে ধরেছি। সেই ধাঁচে করা হয়েছিল। সেই ধাঁচে করার পরিপ্রেক্ষিতে কী হয়েছে যে কলকাতা পুলিশকে সেইভাবে প্রথম কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ওয়ার্ল্ডে এই ক্যালকাটা পুলিশকে সেখানে কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। এবং ইন্ডিয়ার ভিতরে প্রথম এই ডিটেকটিভ ডিপার্টমেন্ট কিন্তু কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তরই তৈরি করে। এবং আমরা পরবর্তী সময় স্কটল্যান্ড ইয়ার্ডের যে ঐতিহ্যটা ছিল, যেটা আমরা শার্লক হোমসে আমরা পাই, যে গোয়েন্দা যিনি ছিলেন কাজ করেছিলেন, ফলে সেই জিনিস কিন্তু এখন আমাদের কাছে আর নেই। আমরা কিন্তু এখন খুব অনুতপ্ত, কারণ এগুলোর মেন যে ব্যাপারটা হচ্ছে দেশাত্মবোধ, সেই চিহ্ন কিন্তু কোনো অফিসারের মধ্যে এখন আর দেখা যায় না বা কারোর মধ্যেই দেখা যায় না। সেটা কিন্তু একটা বিরাট ডিফিসিয়েন্সি। সেই জিনিসটা আমি 1-2 দিনের মধ্যে বলবো আপনাদের কাছে। খুব সংক্ষেপে আমি এটা বললাম যে স্কটল্যান্ড ইয়ার্ড এখন কোন যে কলকাতা যে পুলিশকে আমরা বলি, সেটা এখন বলা বাতুলতা। নমস্কার, আমি যাই, আমার একটা জায়গায় যাওয়ার আছে, আজকে এক বিয়ের নিমন্ত্রণতে যেতে হবে আমাকে। আপনাদের সব সমৃদ্ধ, সব ভালোভাবে থাকুক, সবাই ভালো হোক, সবার ভালো, এইটাই আমি থাকি। গড়িয়া চর্চা পুস্তক বিপণী থেকে স্নেহাশিস চক্রবর্তী বলছি। আজকে স্বদেশ কথা বইটির ওপরে পরিচয় করিয়ে দিচ্ছেন লোপামুদ্রা ভৌমিক এবং ভাস্কর বসু। প্রথমেই শুভ্রাংশু রায় বলেছেন বইটি সম্পর্কে, যে বইয়ে কী রয়েছে। শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামের যে রক্তাক্ত ইতিহাস, তার আড়ালেও যে জাতীয়তাবাদের একটা প্রবাহ উঠেছিল, সেটা নাটক হোক, সিনেমা হোক, যাত্রা হোক বা খেলা হোক, সব কিছুকে মিলিয়ে সেই দিকটাই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। বইটা সম্পাদনা শান্তনু চক্রবর্তী ও ভাস্কর বসু। কী কী আছে বইয়ের মধ্যে একটু বলে দিই। সুস্মিতা হালদার লিখেছেন বগরির লায়েক বিদ্রোহ ও বিশ্বাসঘাতক রাজা ছত্রসিংহ। সায়ন্তনু সেনগুপ্ত লিখেছেন আজিজান বাই, বিদ্রোহের এক বিস্তৃত ইতিহাস। নুপুর চক্রবর্তী লিখেছেন বিনি সুতোয় গাঁথা মালা। পায়েল সামন্ত লেখা আছে অশ্রু জলে। প্রসেনজিৎ দত্ত লিখেছেন রামপা বিদ্রোহ ও আল্লুরি সীতারাম রাজু, ইতিহাসের এক অপঠিত অধ্যায়। গোপাল দাস লিখেছেন বিপ্লবী শরৎচন্দ্র সম্পর্কে। লোপামুদ্রা ভৌমিক লিখেছেন সংগ্রামী মননের সৃজন সত্তা। পৃথা কুণ্ডু লিখেছেন জাতীয় সাহিত্যের প্রসারে সাহিত্য আকাদেমি এবং ন্যাশনাল বুক ট্রাস্টের ভূমিকা। সুরভিতা কাঞ্জিলাল লিখেছেন স্বদেশী যুগের সেলাই মেশিন নিয়ে। আশিস চট্টোপাধ্যায় লিখেছেন বাংলা থিয়েটারের ঝাঁকি দর্শন। ভাস্কর বসু, তিনি সম্পাদক, লিখেছেন যাত্রাপালায় স্বদেশ চেতনা ও গণজাগরণ, দুই বাংলার প্রেক্ষিতে। শুভ্রাংশু রায়ের একটি লেখা রয়েছে আইএফএ শিল্ড, মোহনবাগান ও জাতীয়তাবাদ প্রসঙ্গ। এই লেখাগুলো বইটার মধ্যে রয়েছে। আর রয়েছে একটি সম্পাদকীয়টা পড়লে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে বইটার মধ্যে
যে শিরোনামগুলো আমি বললাম সেই শিরোনামের মধ্যে কি ধরনের লেখা রয়েছে সম্পাদকীয়ের মধ্যে তার একটা সারাংশ সবাই খুঁজে পাবে। ভাস্করদাকে আমি বলবো, ভাস্করদা যেহেতু সম্পাদনা, শান্তনুদা আজকে আমাদের মধ্যে উপস্থিত নেই বিশেষ কারণে, ভাস্করদাকে বলবো যে ভাস্করদা তুমি যেহেতু বইটার সম্পাদনার সঙ্গে যুক্ত, সম্পাদনা করতে গিয়ে তুমি কি কি দিক খেয়াল রেখেছিলে বা কি ধরনের টপিক তুমি বইটার জন্য বেছেছিলে, কেন এরকম একটা বই তুমি করার কথা বা তোমরা করার কথা ভাবলে একটু বলো। সেই সঙ্গে উর্বি থেকে যে বইটা বেরিয়েছে, মমতা পাবলিকেশন বা উর্বি তোমাকে কতটা সহযোগিতা করেছে সবটা একটু আমাদের বলো। নমস্কার। আসলে এই বইটা নিয়ে বলতে গেলে মানে অল্প কথায় বলা খুব মুশকিল, কারণ এই বইটা নিয়ে চিন্তাভাবনা হয়েছে বহু আগে থেকে। তবু খুব সংক্ষেপে বলছি, সময় কম। আমাদের স্বাধীনতার 75 বছর পূর্তি হয় 2022। তা আমাদের একটা চিন্তাভাবনা ছিল যে এই 75 বছর পূর্তিতে এমন কোনো একটা সংকলন প্রকাশ করার, মানে যেটা একটু অন্য, আমরা বলি যে স্বাধীনতার এক অন্য পাঠ, আমরা এটা এইভাবেই বলছি যে স্বাধীনতার সম্পর্কে আমরা, স্বাধীনতা বা জাতীয়তাবাদ সম্পর্কে আমরা ইতিহাসে তো কিছুই পড়ি না, ইতিহাসে যেটুকু থাকে সেটা কিছুই না। এর বাইরে, এর নেপথ্যে বাইরে আরও গভীরে আরও কী কী থাকতে পারে সেটা নিয়ে একটু আলোচনা। যেটা উদ্দেশ্যটা বলি কেন, এখানে যে ধরনের লেখা আছে লোকমুদ্রা যা বললেন, সেই লেখাগুলো কয়েকটা ভাগে ভাগ করা যায় চরিত্র অনুযায়ী। এক নম্বর হচ্ছে বিপ্লবী বা আমাদের স্বাধীনতা সংগ্রামী বলতে আমরা যাদের চিনি, যাদের ইতিহাসে আমরা যাদের নাম দেখেছি বা পড়েছি, ছবি দেখেছি, তাদের বাইরে ভেতরে ভেতরে অনেকে আর এই ধরনের কাজ করে গেছেন, যারা না থাকলেও হয়তো স্বাধীনতা এত দ্রুত আসতো না। এবার তাদের নিয়ে লেখা, যেমন এখানে বলছি একটা বেশ ইতিহাসের থেকে তুলে আনা প্রথম যে লেখাটা রয়েছে সেটা হচ্ছে সুস্মিতা হালদারের বগরের লাইভ বিদ্রোহ এবং বিশ্বাসঘাতক রাজা ছত্রসেন। একেবারে অন্য ধরনের একটা লেখা। এবং সুস্মিতা হালদার হচ্ছেন লোকসংস্কৃতি গবেষক এবং উনি এই ধরনের এইসব ব্যাপার নিয়ে, বিশেষ করে গড়বেতা এবং মেদিনীপুর নিয়ে ওনার লেখা আছে, পড়াশোনা আছে, গবেষণা আছে, সেটা নিয়ে উনি লিখেছেন। সায়ন্তনী সেনগুপ্ত লিখেছেন আজিজান বাই, লখনৌয়ের একজন বাইজি, তিনি কীভাবে সরাসরি প্রথমে পরোক্ষভাবে পরে প্রত্যক্ষভাবে স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন তার কথা আছে। প্রসেনজিৎ দত্ত লিখছেন আল্লুরি সীতারাম রাজু, দক্ষিণ ভারতের একজন, কীভাবে তিনি স্বাধীনতার যুদ্ধে নিজেকে সঁপে দিয়েছিলেন। এইভাবে আরও অনেকের লেখা রয়েছে। নূপুর চক্রবর্তী লিখেছেন, প্রণব ব্যানার্জি বলে একজনের লেখা রয়েছে, একজন বড় লস্কর, আবুর বড় লস্কর। এদের কথা কিন্তু কোনোভাবেই ইতিহাসে কোথাও লেখা নেই। তো এর হলো একটা দিক। আর একটা দিক হচ্ছে স্বাধীনতা সংগ্রামীরা এই স্বাধীনতা সংগ্রামের বাইরে মৌলিক কিছু লেখালেখি করেছে, সেই ধরনের একটা লেখা রয়েছে। যেমন যে লেখাটা লোপামুদ্রা লিখেছেন, যে তাদের অন্য ধরনের লেখা। আবার বিপরীতেও আছে, যেমন বিপ্লবী শরৎচন্দ্রকে আমরা সাহিত্যিক বলে জানি, কিন্তু তার যে বিপ্লবী সত্তা সেটা কিন্তু এখানে বিস্তারিতভাবে গোপাল দাস তিনি লিখেছেন। এরকম নানাভাবে আছে। এছাড়া কি আছে, স্বাধীনতা তো শুধুমাত্র ওই একটা মাঠে ময়দানে নেমে লড়াই করা বা স্বাধীনতা সংগ্রাম ওইভাবে এসে গেল, ব্যাপারটা তা নয়। বিভিন্ন ক্ষেত্রে, সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন দিকগুলোর একটা জাতীয়তাবাদের একটা উঠেছিল, নাহলে এটা সম্ভব না। যেমন যাত্রা, যেমন নাটক, থিয়েটার, সিনেমা, খেলাধুলা, এসব বিভিন্ন দিকে ছিল। তারপর লেখালেখির দিকটা তো বটেই। এইগুলো নিয়েও যারা লিখেছেন, সুরমিতা কাঞ্জিলাল লিখেছেন স্বদেশী যুগের সেলাই মেশিন। ডক্টর পৃথা কুন্ডু উনি লিখেছেন সাহিত্য একাডেমি এবং ন্যাশনাল বুক ট্রাস্টের কী ভূমিকা ছিল সেটা নিয়ে। বাংলা থিয়েটারে ঝাঁকি দর্শন লিখেছেন আশিস চট্টোপাধ্যায়। এইভাবে বিভিন্ন, আমার একটি লেখা রয়েছে সামান্য যাত্রাপালা নিয়ে, দুই বাংলার প্রেক্ষিতে, বিশেষ করে মুকুন্দ দাসের নিয়ে বা ব্রজেন্দ্রনাথকে নিয়ে লেখা রয়েছে, বরেন্দ্র কুমারকে নিয়ে লেখা রয়েছে। এরকমভাবে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। এটা একটা খুব ছোট একটা প্রচেষ্টা। আমার আশা, যেটা আমি যে আশা নিয়ে এটা আমি এবং শান্তনুদা আমরা করেছি, সেটা হচ্ছে যে এখন সোশ্যাল মিডিয়া আসার পরে ইতিহাসকে আরও বেশি বিকৃত করার একটা প্রবণতা এসে গেছে, যার ফলে কি হচ্ছে, চেনা ইতিহাসকেও অচেনা করে দেওয়া হচ্ছে। অথচ আমরা চেষ্টা করেছি অচেনা ইতিহাসকে চেনা জায়গায় নিয়ে আসা, ঠিক বিপরীত কাজটা করেছি। অতএব বলা যেতে পারে যে আমরা সেই যে কাজটা, খারাপ কাজটা চলছে তার একটা নীরব প্রতিবাদিতা, মানে নীরব প্রতিবাদ সাদায় কালোয় প্রতিবাদ। এইটা আমরা চেষ্টা করেছি, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে যে এই ব্যাপারটা যদি প্রচার পায়, যেটা বিশ্বজিৎদা বলে গেলেন, যে এটা যদি ন্যাশনাল লাইব্রেরিতে রাখা হয় বা কিছু সাধারণ মানুষ যারা
এখনও পর্যন্ত কিন্তু যতই সোশ্যাল মিডিয়া যতই ডিজিটাল মিডিয়ায় আমরা কথা বলি না কেন, বইমেলায় এখনও 25 থেকে 30 কোটি বই বিক্রি হয়, 30 কোটি টাকার বই বিক্রি হয়। তাহলে তারা কারা কেনে? এমনিতে সাজিয়ে নিয়ে জানার রাজনীতি পড়েন তারা নিশ্চয়ই। একেবারে আমি 22, 25, 26, 28 বয়সের ছেলে মেয়েদেরও দেখেছি। তো সেইভাবে যদি এই বইটা তাদের মধ্যে প্রচারিত হয় তাহলে দুটো দিক, একটা দিক হচ্ছে যে বললাম যে ইতিহাসের যে বিকৃতি সেইটার বিরুদ্ধে একটা সত্যিকার ইতিহাসটাকে তুলে ধরা, আর একটা হচ্ছে যা ইতিহাসে আমরা পড়িনি, যা সিলেবাসে নেই সেইটা আমরা তুলে আনার চেষ্টা করেছি। এটা প্রথম পদক্ষেপ, এভাবে চলতেই পারে। এটা একটা মানে চলমান একটা প্রক্রিয়া বলে আমার মনে হওয়া উচিত। তার একটা সূচনা বলা যেতে পারে, খুব সামান্য একটা চেষ্টা আমাদের, যদি কারোর কাজে লাগে এটুকু তাহলে আমাদের চেষ্টা সার্থক। আমি শান্তনুদা এখানে নেই আজকে, তো শান্তনুদা মানে আমার অসম্ভব সাহায্য করেছেন। আরেকটা কথা বলবো, যারা লিখেছেন তাদের কয়েকজন এখানে রয়েছেন, তারা আমায় অনেক সহ্য করেছেন, কারণ সেই 2022 থেকে আর 2025-এ বেরিয়েছে 3 বছর ধরে আমি তারা সহ্য করেছে, মারধর খাইনি। কাজে তাদের ধন্যবাদ। আর মমতাজিও আজকে নেই, মমতাজি না থাকলে এটা দিনের আলো দেখতো না। কাজে তাকে এবং পূর্বী প্রকাশন মমতা পাবলিক সব কর্মীকে আমার শুভেচ্ছা, আমার নমস্কার। আমাকে যখন শান্তনুদা এই বইটা কিছু কন্ট্রিবিউট করতে বলে, তো আমি একটা কথা বলেছিলাম যে জাতীয়তাবাদ মানে 1911, যেটা একটু আগে সুন্দরভাবে বললেন একটা প্রসঙ্গ, সেটা হচ্ছে যে আসলে একটা বড় ইভেন্টেই আমরা সাধারণভাবে আটকে যাই, কিন্তু তারপর কি হলো সেটা নিয়ে কিন্তু অনেক সময় আমাদের চর্চাটা আমরা সেভাবে করতে পারি না। এবং আসলে বড় কোনো ঘটনা সেটা এত ব্যাপ্তি নেয়, এত সেটা নিয়ে চর্চা হয়, সেটা করতে করতে মানুষ কী হয়, এটা আমাদের স্বাভাবিক প্রবণতা হয় যে ওই জায়গাটাই আমরা থেমে যাই। কিন্তু ঠিক এর পরে কি হলো বা এর আগে পাশে কী ঘটনাগুলো ঘটলো সেটা কিন্তু আমরা সেইভাবে অনেক সময় ধরতে পারি। তো এই কথাটা আমি বলেছিলাম যে 1911 নিয়ে তো অনেকটা আলোচনা হলো। 1911 ফুটবল মাঠে যে এক ধরনের নিজস্ব জাতীয়তাবাদ তৈরি করেছিল তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। এবং আমার মনে হয়েছে এটাই ফুটবল মাঠে এমন একটা জাতীয়তাবাদ যেটা কিন্তু একটা পরিপূর্ণ এবং সেটা কিন্তু খণ্ডিত ছিল না। কারণ আমরা জানি এর পরবর্তী সময়ে 1911 কিছুদিন পর থেকেই কিন্তু আমাদের এই জাতীয়তাবাদী যে একমুখিতা তার মধ্যে একটা কিন্তু পরিবর্তন আসতে শুরু করে। এবং এই পরিবর্তনটা কেন এলো বা আইডেন্টিটির যে জায়গা মানে একজন ব্যক্তি তার যে নিজস্ব যে আত্মপরিচয় বা আত্মমর্যাদা এবং তার সঙ্গে সঙ্গে একটা কালেকটিভ আইডেন্টিটি, একটা সমষ্টি পরিচয়, এর যে দুই মেলবন্ধন, অর্থাৎ একজন ব্যক্তি তিনি কতটা তার কোনো ঘটনাকে নিজেকে তার সাথে যুক্ত করতে পারছেন, আবার তিনি যে পারিপার্শ্বিকের সঙ্গে মেশেন তার যে পরিসর সেটার সঙ্গে একটা কালেকটিভ বা সমষ্টির একটা মেলবন্ধন কিভাবে তৈরি হচ্ছে, এটা কিন্তু ফুটবল মাঠে যে ঘটনাটা ঘটে সেটা কিন্তু সত্যি আমাদের এই জাতীয়তাবাদের ইতিহাসে কিন্তু ব্যতিক্রমী ঘটনা। এবং এই ঘটনার মানে আমার ধারণা যে আমরা সাধারণত খেলার ইতিহাস বা খেলার বিষয়ে যখন আলোচনা করি সে আলোচনাটা মূলত থাকে হচ্ছে খেলার পারফরমেন্সের ওপর, যারা পারফর্মার ভেতরে যারা খেলার মাঠে খেলছেন তাদের নিয়ে। তো ডেফিনেটলি সেটার একটা গুরুত্বপূর্ণ দিক তো থাকতেই হবে, কারণ খেলোয়াড় না থাকলে তো খেলাই হবে না। কিন্তু খেলোয়াড়রাই কিন্তু একমাত্র খেলেন না, কিছু খেলোয়াড় যেমন মাঠের মধ্যে খেলেন। এর পরবর্তী সময়ে মতিনন্দীরা বিষয়টা সাহিত্যে, তারপরে আরও বিভিন্ন সাংবাদিকরা যে বিষয়টা এখন খুব একটা প্রচলিত টার্ম হয়ে গেছে দ্বাদশ ব্যক্তি। এই দ্বাদশ ব্যক্তি বা 12th ম্যান, এখন অবশ্য ম্যান বলাটা বোধ হয় ঠিক হবে কি আমি জানি না, 12% বা প্লেয়ার বলা উচিত, তাদের কিন্তু একটা বিরাট অবদান আছে। এবং ঘটনাটা যখন ঘটে তখন খেলোয়াড়রা খেলে, খেলোয়াড়রা সেই ঘটনাটা ঘটায়, কিন্তু তার যে প্রতিক্রিয়াটা হয় সেটা কিন্তু ওই পারিপার্শ্বিক যে মানুষজন তারা উপস্থিত থাকেন এবং ক্রমশ লোকমুখে এইটা কিন্তু ছড়িয়ে দেয়। ফলে 1911 যেমন শতবর্ষ এসেছিল আমার মনে আছে, আমি একটা টিভি শো হয়েছিল যেখানে আমি বলেছিলাম যে আসলে 1911 যতটা না ইতিহাস তার থেকে রূপকথা অনেক বেশি।
কারণ ওই যে বহু মানুষ তারা এটা মানে ফুটবল খেলাটা ভালো করে জানেন না, তারা সেদিন মাঠে গিয়ে উপস্থিত হয়েছিলেন, তারা এই ফুটবল খেলা দেখতে উপস্থিত হননি, তারা উপস্থিত হয়েছিলেন আসলে যে এই পল্টনদের কোনো বাঙালি কিভাবে চ্যালেঞ্জ করছে সেটা দেখার জন্য। তার কাছে ফ্রেমটা কিন্তু ওই 11 জন খেলোয়াড় বা 2টো গোল পোস্ট না, তার কাছে কিন্তু তার জীবনের ফ্রেমটা কিন্তু তার খেলার ফ্রেমটা কিন্তু অনেক বড়। এবং সেই কারণেই এই 11, আমি এখানে যেটা লেখার এই বইয়ের যেটা আমি তুলে ধরার চেষ্টা করেছি যে 11-র গল্পটা আমরা জানি, সেখানে আমরা ভিক্টোরিয়াস, আমরা বিজয়ী, কিন্তু 11-র পর মোহনবাগান আর একবার শিল্ডের ফাইনালে উঠেছে, সেটা ঘটেছিল 1923 সালে। এবং সেই 23 সালে মোহনবাগানের যে সমস্ত খেলোয়াড়রা ছিলেন তারা ছিলেন কিংবদন্তি, যাদের নাম আমরা এখনো জানি। 2-4 জনের নাম বললে আপনারা এক্ষুনি সবাই বলবেন আমরা চিনি। যিনি খেলার সঙ্গে খবর রাখেন তিনিও জানেন, যিনি সম্পূর্ণ খবর রাখেন না কিছু কিছু ভাষা জানেন তিনিও সেই নাম শুনেছেন। একজন হচ্ছে গোষ্ঠপাল, উমাপতি কুমার, এরকম অনেক আরো প্লেয়ার ছিলেন যাদেরকে সবাই আমরা চিনি। কিন্তু ঠিক কি কারণে সেই ম্যাচটা হয়েছিল 30শে জুলাই, এবং আমি গিয়ে দেখলাম যে এই 23 সালের কাগজপত্র কিন্তু খুবই খারাপ অবস্থায় আছে। আমাকে আমার সম্রাট, ওরা এখন গবেষণা করে, ওরাও আমাকে মাঝে মাঝে এসে বলে, বা বাংলা ক্রীড়া সাহিত্য নিয়ে গবেষণা করেছেন পারমিতা রায়, উনিও বলেন যে খবরের কাগজগুলো কিন্তু অধিকাংশ এখন ন্যাশনাল লাইব্রেরিতে মিসিং হয়ে গেছে। এবং অনেক ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট স্পোর্টিং ইভেন্টের দিনগুলোতে দেখা গেছে যে কাগজটা আছে ওই খেলার অংশটা কাটা, খেলার অংশগুলো বিভিন্ন খবরের কাগজের ওই অংশগুলোকে যে কোনো কারণে কেটে দেওয়া হয়েছে, অথবা গোটা পেজটাই হাফিস হয়ে গেছে। আপনি আজকে চেষ্টা করলে ন্যাশনাল লাইব্রেরি থেকে শুরু করে সব জায়গায় যান, আপনি 1911-র কোনো রিপোর্ট খুঁজে পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনি পাবেন নেই। 1923-এও কিন্তু একই সমস্যা, এবং বহু কাঠগড় খুঁড়িয়ে এদিক ওদিক থেকে করে আলটিমেটলি একটা জিনিস দেখা গেল যে ফাইনাল ম্যাচটা কবে হয়েছিল, কারণ কোনো রেকর্ড নেই। ফাইনাল ম্যাচটা হয়েছিল, এটা যেমন 29শে জুলাই হয়েছিল, ওখানে ফাইনালটা হয়েছিল 30শে জুলাই। কারণ মোটামুটিভাবে একটা বিষয় ছিল সে আইএফএ শিল্ডটা কিন্তু সেই সময় জুলাই মাসেই হয়েছিল। সেবারে মোহনবাগান জিততে পারে। গোষ্ঠপাল তীব্র আপত্তি জানিয়েছিলেন যে প্রচন্ড বৃষ্টি ছিল, সারাদিন ধরে বৃষ্টি হয়েছিল, মাঠে বল রোল হচ্ছিল না যখনকার ভাষায়, এখন নিয়ম হলে খেলা বাতিলই হয়ে যেত। কিন্তু শ্বেতাঙ্গ রেফারিটা সেটা কোনোভাবে মানেননি, এবং সেই দল তারা কিন্তু ক্যালকাটা ক্লাবের কাছে 3-0 বলে হেরে যায়। এবং সেই ক্যালকাটা দলে বেশ কয়েকজন খেলোয়াড় পরবর্তীকালে তারা ইংল্যান্ডে গিয়েও খেলোয়াড় হিসেবে নাম করেছে। কিন্তু এই যে হেরে যাওয়াটা, এই যে 11-র সাফল্য এবং 23-এ এই যে ব্যর্থতা, শেষ মুহূর্তে ব্যর্থতা, কারণ সেদিন বৃষ্টির মধ্যেও কিন্তু বহু মানুষ উপস্থিত হয়েছিলেন খেলা দেখার জন্য। একজনের স্মৃতি কথায় এটা খুব প্রমিনেন্ট আমরা পাই, যেমন 11-য় অনেক বিখ্যাত ব্যক্তি, নাট্য ব্যক্তিত্ব অহিন্দ্র চৌধুরী, তিনি যেমন উপস্থিত ছিলেন, আর একজন বিখ্যাত ব্যক্তি তিনি কিন্তু এই 23-এর ফাইনালে উপস্থিত ছিলেন, যার নাম হচ্ছে হীরেন মুখার্জি। খুব একজন রিলাউন্ড একজন চিন্তক, আলোচক এবং পার্লামেন্টেরিয়ান, রাজনৈতিক তাত্ত্বিকও বটে হীরেন মুখোপাধ্যায়। তিনি কিন্তু এই বিষয়ে ওই খেলা নিয়ে তার কিন্তু বড় স্মৃতিচারণা তিনি লিখে গেছেন, এবং তিনি বলেছেন যে মাঠে এমন অবস্থা হয়েছিল যে প্রবল বৃষ্টিতে বল একদমই গড়াচ্ছিল না, এবং গোটা খেলায় ওই ব্রিটিশ খেলোয়াড়রা তারা ফিজিক্যাল সুপিরিয়রিটি কাজে লাগিয়ে তারা সেই ম্যাচটি জিতে যায়। তো এই 23-এর এই 11-র যে ঘটনা, 11-র একটা যে পর্যায় ছিল, যে পর্যায়ে বাঙালির মননে খালি পায়ে ফুটবল খেলাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, যে তোমরা তো বুট পরে আছো, দেখো আমরা তোমাদের খালি পায়ে হারিয়ে দিই। কিন্তু খালি পায়ে ফুটবল খেললে যেটা বেসিক প্রবলেম ছিল, যে প্রবলেমের জন্য 1916 সালে অর্ধেক লিগ অব্দি কলকাতা লিগের প্রথম অবস্থায় থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত তাদের রানার্স হয়ে যেতে হয়েছিল। 23-ও একই 21-ও একই ঘটনা ঘটেছিল, কলকাতার লিগে দুবার 3বার 20-তেও মোহনবাগান রানার্স হয়েছিল। সেটা হচ্ছে যখন সিজন শুরু হতো তখন শুকনো মাঠ হতো, শুকনো মাঠে এরা সমান তালে খেলে যেত, এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যেত, দেখা যেত মোহনবাগান খেলোয়াড়রা ব্রিটিশদের সাথে গায়ের জোরে ফিজিক্যাল টাসলিং যে জায়গাটা হয়ে যেত, সেটা সেখান থেকে পারত না।
1911 সালে কিন্তু মোহনবাগানের খেলায় একটা দিন কিছু সময় ছাড়া কোনো খেলায় বৃষ্টি হয়, এবং ফাইনালের দিন 1911 বহু মানুষ গেছিলেন। তারা বিবরণ রয়েছে যে মোহনবাগান জিতে যাওয়ার পর ময়দানের নাকি অজস্র ছাতা পড়েছিল। লোক উত্তেজিত হয়ে জামা খুলে ছাতা ওপরে উড়িয়ে তারা বিজয় উল্লাস করেছিল, এবং পরের দিন সকালে ময়দানের ওই জায়গায়, যেটা এখন মোহনবাগান মাঠ বলা হয়, সিএফসি গ্রাউন্ড, সেখানেই ফাইনাল খেলাটা হয়েছিল, এবং সেখানে প্রচুর মাঠ জুড়ে ছাতা পড়েছিল, কিন্তু বৃষ্টি হয়নি। কিন্তু 23-এ বৃষ্টি হয়েছিল, ফাইনালের দিনই হয়েছিল। ফাইনালের আগের দিন থেকে সেই মুষলধারে বৃষ্টি হয়েছিল, ফলে কোথাও না কোথাও সেই ন্যাশনালিজমের যে ধারাটা, যেটা মোহনবাগান কেন্দ্রিক, যেটা কলকাতা ময়দানে একমুখী ধারা করে উঠেছিল, সেটা মনে একটা যুব মানুষে কোথাও না কোথাও একটা সেই আস্থাটার জায়গার মধ্যে একটু চির খেয়েছিল, এবং কোথাও না কোথাও একটা বিকল্প কোনো অপশান, বিকল্প কোনো জায়গার জন্য মানুষ বারবার ব্যর্থ হতে হতে সাফল্যর কাছে গিয়ে ব্যর্থ হয়ে গেছে। কোথাও না কোথাও একটা অন্য ধরনের চিন্তাভাবনা গড়ে উঠতে শুরু হয়েছিল। এই সময় ভীষণভাবে সাকসেসফুল টিম হয়েছিল কুমোরটুলি, কিন্তু কুমোরটুলি 1918-19 সালে তারা সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন হলেও অদ্ভুত নিয়মের বেলা জালে তাদেরকে কিন্তু খেলতে দেওয়া হয়নি ফার্স্ট ডিভিশন। বলা হয়েছিল যে দুটো ভারতীয় টিম, তার বেশি কোনো দলকে সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন হলেও তাদেরকে খেলতে দেওয়া হবে না। সেকেন্ড ডিভিশন চ্যাম্পিয়ন কিন্তু মোহনবাগান বা ইস্টবেঙ্গল কোনো ক্লাবই চ্যাম্পিয়ন হয়ে ফার্স্ট ডিভিশনে কোয়ালিফাই করে। এটা প্রথম হতো কিন্তু কুমোরটুলিকে সেই জায়গাটা দেওয়া হয়। এটা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল, কিন্তু বিতর্ক হওয়া সত্ত্বেও দেখা গেছিল যে শেষ পর্যন্ত এটা কার্যকর হয়নি। 23-এ এই মোহনবাগানের পরাজয় কোথাও না কোথাও একটা মনে প্রশ্নচিহ্ন তৈরি করেছিল, যেমন খালি পায়ে ফুটবল খেলাটা কতটা বৈজ্ঞানিক, তাতে আবেগ যত জড়িয়ে থাক না কেন তার কার্যকারিতা কতখানি, সেইটা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। দ্বিতীয়ত মোহনবাগানে একটা বিকল্প খোঁজা শুরু হয়েছিল, এবং দেখা গেছিল যে এর 3 বছর আগে একটি ক্লাব তৈরি হয়ে গেছিল যার নাম ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল কিন্তু 24 সালে যখন তারা সেকেন্ড ডিভিশনে থার্ড পজিশনে পেয়ে তারা যখন কোয়ালিফাই করলো, তখনও এই প্রশ্নটা উঠল, এবং দেখা গেল যে একটা বিরাট বিতর্ক তৈরি হলো যে ইস্টবেঙ্গল খেলতে পারবে। আমাদের একটা চিরাচরিত ধারণা যে ইস্টবেঙ্গলের সঙ্গে মোহনবাগানের যে দ্বন্দ্ব, এটা বোধহয় পূর্ববঙ্গীয় বা পশ্চিমবঙ্গীয় কারণে, এখনকার কোট আনকোটের ভাষায় বাঙাল ঘটি দ্বন্দ্বের কারণে, অ্যাকচুয়ালি বাঙাল ঘটির কারণে, কিন্তু ইতিহাস পড়লে বোঝা যায় ইস্টবেঙ্গল মোহনবাগানের রাইভালরিটা শুরু হয়নি। শুরু হয়েছিল আসলে কলকাতা লিগে মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গল খেলতে পারবে কি পারবে না, ওই আইনটা তোলা হবে কি হবে না, ভোটাভুটি হয়েছিল, এবং শেষ পর্যন্ত ভোটের বিচারে জয়ী হয়ে ইস্টবেঙ্গল ক্লাব 1925 সালে তারা কলকাতা ফার্স্ট ডিভিশন খেলার সুযোগ করে নেয়, এবং সেখানেই ওই মোহনবাগানের সঙ্গে ইস্টবেঙ্গলের একটা বৈরী সম্পর্ক তৈরি হয়। অর্থাৎ এই জাতীয়তাবাদীর যে একটা, সেই কারণেই একটা পর্ব, এই আমরা 11 থেকে 23, আমরা 11টা আলোচনা করি, 23টা করি না, কিন্তু 11-র সঙ্গে 23-এর একটা যদি যোগসূত্র তৈরি করা যায়, তাহলে দেখা যাবে যে এটা সাকসেস অ্যান্ড ফেলিওর, এটা এমন একটা জায়গায় জাতীয়তাবাদী চেতনাটাকে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল, যেখানে একটা নতুন অ্যাভিনিউ বা নতুন একটা বিকল্প, একটা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা সেই সময় বাঙালি মধ্যবিত্ত উপলব্ধি করেছিল, এবং সেই প্রয়োজনকে আরও পরিষ্কার করে সামনে তুলে ধরেছিল 23-এর ফাইনালে মোহনবাগানের প্রতি বঞ্চনা এবং তাদের পরাজয়। আমার লেখায় আমি এই জায়গাটাই তুলে ধরার চেষ্টা করছি। ধন্যবাদ। সেইটুকু শুধু বলবো, আমাকে এভাবে ফাঁসানো হবে সেটা আমি জানতাম না, জানলে আসতাম। সেটা হচ্ছে যে স্বদেশ বা স্বদেশ প্রেম বা স্বাদেশিকতা, এই ব্যাপারগুলো আজকে আমরা যে সময় দাঁড়িয়ে আছি, সেই সময়ে আমরা কি করে রিট্রিভ করতে পারি, সেইটার একটা ব্যাপার আছে। এবং আমার
নিজের পড়াশোনার মধ্যে দিয়ে যেটা মনে হয়েছে, বাংলাদেশের একজন লেখক আছেন, তার নাম আপনারা হয়তো শুনে থাকবেন বা কিছু লেখাও পড়ে থাকবেন, সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক একটা নাটক লিখেছিলেন, নুরুল দিনের সারা জীবন। সেটা আমাদের এখানে নাসিরউদ্দিন ইউসুফের পরিচালনায় নাগরিক নাট্য সম্প্রদায় এখানে করেছিল এবং পরবর্তীকালে কল্যাণী নাট্য চর্চা ওরা করে। আমি নাটকটার কথাটা, নাটক নয় এটা, মানে ঠিকঠাকভাবে বলতে গেলে এটা একটি কাব্যনাট্য। এই কাব্যনাট্যের বিষয়টা ছিল, আমি সালটা হয়তো ভুল বলতেও পারি, 1783-83 এরকম হবে। রংপুরে একটা কৃষক বিদ্রোহ হয়েছিল। এই রংপুরে কৃষক বিদ্রোহের কথা তেমনভাবে আমাদের প্রচলিত যে মেইন স্ট্রিম ইতিহাস তার মধ্যে নেই, এবং সাবল্টান ইতিহাস যেটা তার মধ্যেও তেমনভাবে পাওয়া যায়। সৈয়দ শামসুল হক ওই ভূমিকায় বইয়ের মধ্যে লিখেছেন যে তিনি যখন ব্রিটিশ কাউন্সিলের, ব্রিটেনের আমাদের যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে গিয়ে একটা জায়গায় একটা উল্লেখ পান, এবং তারপরে তিনি সামান্যই একটু জানতে পারেন আমাদের এখানে সুপ্রকাশ রায়ের যে কৃষক বিদ্রোহের ইতিহাসের বইটা আছে তাতে মাত্র একটা প্যারাগ্রাফ রয়েছে। এবারে তিনি এই কাব্যনাট্যটা লেখবার জন্যে রংপুরের ভাষাটাকে আয়ত্ত করার চেষ্টা করেন, এবং আপনারা যদি কারো কোনো আগ্রহ হয়, এটা পাওয়াও যায়, সব জায়গায় পাওয়া যায়, আমাদের এখানে খুবই সুলভ। এটা পড়লে দেখবেন একটা রংপুরের যে ভাষাটা, সেই ভাষাটাকে উনি সারাক্ষণ বজায় রেখে কাব্যনাট্যর ফ্রেমটা কিভাবে করেছেন। আমার নিজের কাছে মনে হয়েছিল এটা খুব একটা, মানে দুদিক দিয়ে, একটা হচ্ছে তার কাছে একটা চ্যালেঞ্জ হচ্ছে যে কাব্যনাট্যের যে প্যাটার্ন, যে ফ্রেম, সেই ফ্রেমের মধ্যে এইটাকে আনা যায় কিনা। আরেকটা হচ্ছে যে ওই কৃষক বিদ্রোহের বিষয়টাকে সামান্য বীজের মতন বিষয়টাকে নিয়ে একটা পুরো সময়টাকে তুলে আনা যায় কিনা। এইটা আমার একটা ঘটনা মনে হয়েছিল। আর আরেকটা কথা আমার এখানে বসে থাকতে থাকতেই মনে হলো, অলকরঞ্জন দাশগুপ্ত যে বইটি আপনার সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল, মরমী করাত, সেই মরমী করাতের মধ্যে একটা অংশ আছে ছোট্ট, সম্ভবত 12-14 পাতা কি 15 পাতার একটা হবে, একটা কাব্যনাট্য, মাত্র 3-4টে চরিত্র, ওই প্রথম অভিনেতা দ্বিতীয় অভিনেতা কথা বলছে, এবং এই হচ্ছে বিষয়টা হচ্ছে তিতুমিরের যে ঘটনা, সেই তিতুমিরের ঘটনাকে নিয়ে আমাদের যাত্রা পালা হয়েছে, এবং অন্য কিছু কিছু নাটক টাটকও হয়েছে, কিন্তু কাব্যনাট্যে বোধহয় অলকরঞ্জন প্রথম এই বিষয়টাকে ধরেছে। আমার নিজের মনে হয় যারা শিল্প সাহিত্যের চর্চা করেন, বা শিল্প সাহিত্যর যেহেতু আমি পেনিট্রেশনটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়, সেই হেতু এইরকম একটা জায়গা থেকে আমাদের পুরনো ইতিহাস, শিকড়ের সন্ধান, বা যেটাকে বিষ্ণুদেব বলতেন শিকড় অভিলাষী চৈতন্য, সেই জায়গাটাকে আমরা যদি তুলে আনতে পারি, সেইটা হবে আমাদের নতুন করে স্বদেশ চর্চার বা স্বদেশ ভাবনার একটা প্রকরণ। আমার এইটুকু মনে হচ্ছে। চর্চা পুস্তক বিপণীতে খুব আনন্দের সঙ্গে আজকে বই প্রকাশ অনুষ্ঠান হয়ে গেল। সকলের অনুরোধে আমি শেষ করছি একটি রবীন্দ্রসঙ্গীত নিয়ে। প্রাণ প্রাণ সখা আজি সুপ্রভাতে নূতন প্রাণ
বিষাদ সব কর দূর, নবীন আনন্দে বিষাদ সব কর দূর, নবীন আনন্দে প্রাচীন রজনী নাশ নূতন উষালোকে নূতন প্রাণ